তটিনী ও শিবপ্রসাদের ওপর খুশি হয়ে নিজ হাতে বরণ করল সত্যজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সত্যজিতের উপর হামলা হয়। ঠিক তখনই পরশুরাম এসে সত্যজিৎকে বাঁচিয়ে নেয়। সত্যজিৎকে বাঁচালে সত্যজিতের মন কেড়ে নেয় পরশুরাম। এরপরে দেখা যায় সত্যজিৎ মনে মনে বলতে থাকে, এই জামাইকে আমি এতদিন এতটা অবহেলা করে এসেছি, এই তো আমার জামাই হওয়ার যোগ্য। আমার মেয়ে ঠিক রত্ন চিনে নিয়েছে, আমার মেয়ে ঠিক রত্ন বেছে নিয়েছে। আমি এতদিন এতদিন বুঝিনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, তখন আমি আর ওকে দূরে ফেলে রাখবো না। আমি আমি নিজেই সম্মান দেব ওকে। এরপরে দেখা যায় তটিনীর কথা মতো পিকুকে নিয়ে হসপিটালে চলে আসে সত্যজিৎ মুখার্জি। এদিকে তটিনীর কাছে ফোন করে খবর দিয়ে দেয় নিশা। নিশা বলতে থাকে, তটিনী, একটা খবর আছে। তখন নিশার কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ বলো, কি হয়েছে? তখন দেখা যায় নিশা বলতে থাকে, জানো, আজকে কিন্তু হসপিটালে হামলা হবে, তো তোমার ছেলে যেখানে থাকে ঠিক সেখানে। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, এসব কি বলছো? ওখানে তো আমার বাবা, আমার মেয়ে আর কর্ণ চ্যাটার্জি গেছে, ওদের উপরে অ্যাটাক হবে? তখন নিশা বলতে থাকে, হ্যাঁ পাক্কা খবর আছে, ওদের উপরে অ্যাটাক হবে। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আমি ওদের কিছু হতে দেব না, আমি ওদের বাঁচাবো। এই বলে ফোন কেটে দেয়। এরপরে দেখা যায় তটিনী বুড়ি মানুষের কস্টিউম নেয়। এরপরে ছদ্মবেশ নিয়ে সেখানে গিয়ে আগে থেকেই বসে থাকে। যখনই সত্যজিৎ, কর্ণ চ্যাটার্জি, পিকু ঢোকে, ঠিক তখনই কিছু গুন্ডা এসে রিভলভার নিয়ে সত্যজিতের সামনে দাঁড়ায়। এটা দেখে তখন পিকু ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, মাম্মি তুমি কোথায়? পা পা তুমি কোথায়? আমাদের বাঁচাও, আমাদের মেরে ফেলবে, দাদুকে মেরে ফেলবে, আমার দাদুকে মেরে ফেলবে, প্লিজ আমার দাদুকে মেরো না। ঠিক তখনই দেখা যায় ছদ্মবেশ নিয়ে তটিনী গুন্ডাদের সামনে এসে দাঁড়ায় আর গুন্ডাগুলো বলতে থাকে, এই বুড়ি, তুই এখানে কি করছিস? এখান থেকে যা বলছি, এখানে থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এখান থেকে সরে যা। তখন দেখা যায় তটিনী একে একে সবগুলোকে মারতে থাকে। সবাইকে মেরে মাটিতে শুইয়ে দিলে তখনই পরশুরাম এসে বলতে থাকে, এই কে আপনি আপনি এভাবে মারপিট করলেন? তখন তটিনী অবাক হয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে। পরশুরামও তটিনীর দিকে তাকিয়ে থাকে। তখন পরশুরাম বলতে থাকে, তটিনী, তুমি তুমি এই কস্টিউম নিয়েছো কেন? আর তুমি এভাবে কি করে ফাইট করলে? তখন তটিনী দেখা যায় শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েটা আর আমার বাবাকে মারতে এসেছিল, আমি কি করতাম বলো? আমি কি চোখের সামনে ওদেরকে মরতে দেখতাম? তাই আমি এই কস্টিউম নিয়ে বসেছিলাম। যখন যখন ওরা আমার মা বাবাকে মারতে আসবে, আমি তখনই ওদের উপরে হামলা করব। আর আমি আগে থেকেই জানতাম যে ওদের উপরে হামলা হবে, আমার কাছে খবর ছিল। তখন এই কথাগুলো শুনে শিবপ্রসাদের সন্দেহ হতে থাকে, কিন্তু শিবপ্রসাদ কিচ্ছু বুঝতে দেয় না। এরপরে দেখা যায় সত্যজিৎ শিবপ্রসাদ ও তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে আজকে তোমরা প্রমাণ করে দিলে যে আসলে আসলে টাকা পয়সা দিয়ে কোনো কিছু বিচার করা যায় না, সবটা হচ্ছে সম্পর্কের উপর ডিপেন্ড করে। তোমাদের আমি কত কত অপমান করেছি, কত অবহেলা করেছি, তারপরেও আজকে দুবার তোমরা আমাকে বাঁচালে, আমাকে প্রাণে বাঁচালে, আর আমি বুঝতে পারছি না ওরা কেন আমাকে মারতে চাইছে। জামাই, তুমি কিছু জানো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে আপনারা যে বিজনেসটা করেন, ওখানে তো আপনারা সবকিছু জানেন, আপনি তো সবকিছু জানেন। তাই বিজিত ভাবছে, আপনি যদি আমাদের কাছে মুখ খোলেন, সবটা সবটা ফাঁস হয়ে যাবে। তাই ও ভয় পেয়ে আপনাকে মেরে ফেলতে চাইছে। আমি বলছি, প্লিজ আপনি আমাদের ডিপার্টমেন্টে গিয়ে স্টেটমেন্টটা দিয়ে দিন। স্টেটমেন্টটা দিলে তখন আর ওরা কিছু করতে পারবে না, তখন কিছু করেও লাভ হবে না। তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, ঠিক বলেছো, আমি স্টেটমেন্টটা দিয়ে দেবো, আজকেই আমি স্টেটমেন্ট দেবো। কিন্তু তার আগে তোমাদের সপরিবারে আমি বরণ করব, আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি বরণ করে ঘরে তুলবো। তারপরে আমি স্পেশাল ব্রাঞ্চে গিয়ে সকল স্টেটমেন্ট দিয়ে আসবো। এই কথা শুনে খুশি হয়ে যায় তটিনী বলতে থাকে, ড্যাডি, তুমি সত্যি বলছো তুমি আমাদের আমাদের তুমি বরণ করবে? তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ, আমি নিজ হাতে তোমাদের বরণ করব, নিজের হাতে বরণ করে ঘরে তুলবো। তখন এ কথা শুনে পিকু পিকু
হাসতে থাকে আর বলতে থাকে, কি মজা কি মজা, আমরা 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 ভালো দিয়ার কাছে যাব, ভালো দিয়াদের বাড়িতে যাব। এরপরে দেখা যায় সত্যজিৎ পিকুকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তোমরা যাবে, তোমাদের ভালো দিয়ার কাছে তোমরা যাবে। এরপরে দেখা যায় সবাই মিলে লাট্টুর ক্যাবিনে চলে যায়। সেখানে গিয়ে সত্যজিৎ লাট্টুর পাশে বসে বলতে থাকে, দাদু ভাই তোমার শরীরটা কেমন আছে? তখন তখন লাট্টু বলতে থাকে, এসেছো দাদু ভাই, তুমি তুমি সত্যিই আমাকে ভালোবাসবে? তখন তখন দেখা যায় লাট্টুর কথা শুনে সত্যজিৎ কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি আমি তোমাদের ভালোবাসবো, আর কখনো তোমাদের অপমান করব না, তোমাদের দূরে সরে দেব না। এরপরে পিকু বলতে থাকে, জানিস ভাই, দাদু না আমাদের আমাদের ওনার বাড়িতে নিয়ে যাবে, আমাদের বরণ করবে, আমার পা আর মাম্মিকে বরণ করে ঘরে তুলবে, আমাদের আমাদের ভালো দিয়ার কাছে নিয়ে যাবে, সবকিছু দাদু নিজ হাতে করবে বলেছে, কথা দিয়েছে তো। তখন তখন লাট্টু খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি বলছো? আমরা আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবো, সবাই আমাদের আমাদের আদর করবে, কেউ অপমান করবে না? তখন সত্যজিৎ বলতে থাকে, না, তোমাদের কেউ অপমান করতে পারবে না, আমি আছি না, তোমাদের কেউ অপমান করবে না। তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ লাট্টু, তোমার তোমার দাদু তোমাদের ওনার বাড়িতে নিয়ে যাবে, তোমরা ওনার বাড়িতে গিয়ে ঘুরে আসবে। এরপরে দেখা যায় এসব কিছু দেখে রাগে গজগজ করতে থাকে কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, এই লোকগুলোকে যে পাঠায় না, একদম একদম বলার মতো নয়, একদম জঘন্য ফাইট করে, একটা মেয়ের কাছে হেরে গেল ওরা ওরা ও একটা মেয়ের কাছে হেরে গেল, বুঝতেই পারছি না আমি, এই মেয়েটা আস্তে আস্তে তো সত্যজিৎ মুখার্জিকে গলিয়ে নিচ্ছে, না জানি জিৎ মুখার্জিকেও গলিয়ে নেয়, যদি ওদেরকে সবাইকে গলিয়ে নেয় তবে তো আমরা বিপদে পড়ে যাব। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি আড়ালে যেতে যাবে, ঠিক তখনই লাট্টু বলে ওঠে, কি ব্যাপার রাক্ষস দাদু, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আর এখানে এখানে দাঁড়িয়ে আছো কেন? দাদুর পাশে বসো, আমার পাশে বসো। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি হাসির ভান করে বলতে থাকে, হ্যাঁ আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি লাট্টু, তোমাকেই তো দেখতে এসেছি, আমি আমি কোথায় যাব, এখানেই তো দাঁড়িয়েছিলাম। তখন তখন লাট্টু বলতে থাকে, আমি দেখেছি, তুমি তুমি বেরিয়ে যেতে চাইছিলে। এরপরে দেখা যায় তো তটিনী বলতে থাকে, এখানে চুপচাপ বসে থাকবেন, কোথাও যাবেন না। শিবপ্রসাদ হাসতে থাকে আর বলতে থাকে, তটিনী অনেক হয়েছে, ওদের এখন এখন ছেড়ে দিই, এভাবে এভাবে আটকে রাখতে আমারও কেমন যেন লাগছে। তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, তোমার যেটা ইচ্ছে। এরপরে দেখা যায় ডক্টরের থেকে ডিসচার্জ নিয়ে লাট্টুকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে সত্যজিৎ। বাড়িতে নিয়ে এসে বাড়ির দরজায় দাঁড় করিয়ে নিজের হাতে বরণ করে ঘরে তুলে সত্যজিৎ। এটা দেখে খুশি হয়ে যায় তটিনীর মা নন্দিনী ও আয়ুষী। আয়ুষী বলতে থাকে, জেঠু তুমি তুমি এতদিন একটা কথা বুঝতে পেরেছো, এত কিছু বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগছে যে তুমি সবকিছু বুঝতে পেরেছো আর ছোটদি ভাইদের বরণ করে ঘরে তুলছো। তখন তখন নন্দিনী বলতে থাকে, আচ্ছা ড্যাডি, তুমি বলো তো, আজকে আজকে তোমার কেমন লাগছে? মনটা একটু হালকা লাগছে না, ভালো লাগছে না? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ অনেক ভালো লাগছে, জানিস জানিস নন্দিনী, আজকে না, আজকে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার উপরে হামলা হয়েছিল, তখন শিবপ্রসাদ আমাকে বাঁচিয়েছে। এরপরে যখন হসপিটালে গেলাম তখন সেখানে গিয়েও হামলা হলো, তখন তখন তটিনী আমাকে বাঁচালো। এরপরে এই কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, তটিনী তোমাকে বাঁচালো মানে? কিরে তটিনী, তুই কি ফাইট করতে জানিস? তখন তটিনী বলতে থাকে, শোন দিদি, নিজের পরিবারকে বাঁচাতে প্রত্যেকটা মেয়েই লড়াকু, প্রত্যেকটা মেয়েই অনেক কিছুই করতে পারে। ওখানে আমার বাবা ছিল, আমার সন্তান ছিল, ওদেরকে বাঁচানোটা আমার কর্তব্য, তাই আমি তখন যেটা করতে পেরেছি সেটাই অনেক। তখন তখন দেখা যায় এ বলে তখন দীপালি বলতে থাকে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন এখন ভেতরে এসো, আমার মেয়েটা কতদিন পরে বাড়িতে ফিরেছি, আমার মেয়েকে নিয়ে ভিতরে এসো। এরপরে লাট্টুকে দেখে খুশি হয়ে যায় তটিনীর মা বলতে থাকে, দাদু ভাই তুমি ঠিক আছো? তোমার শরীরটা এখন ঠিক আছে? তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ ভালো দিয়া, আমার শরীরটা এখন ঠিক আছে, আমি অনেক বেটার ফিল করছি। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ছেলেটার অবস্থা কি রকম হয়েছে, কতটা চঞ্চল ছিল, সবসময় লাফিয়ে ঝাঁপিয়ে বেরিয়েছে, আর আজকে ছেলেটা একদম গম্ভীর হয়ে আছে। তখন লাট্টু বলতে থাকে, আমি একদম ফিট আছি, আমি একদম ফিট ফিট আছি মাসি, তুমি তুমি কোনো চিন্তা করো না। তখন তখন দেখা যায় এরপরে
নন্দিনী লাট্টুকে কোলে তুলে নিয়ে বলতে থাকে, আচ্ছা লাট্টু, তুমি মাটন খাবে তো? মাটন খেতে ইচ্ছে করছে? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাটন খাবো তো। মাটন তো আমি খেতে পছন্দ করি। আর আর মাম্মি তো মাটন নিয়ে গিয়েছিল হসপিটালে দাদুদের উপর অ্যাটাক খাওয়াতে, সেই মাটনটা আর খাওয়া হয়নি। ওই তো মাম্মির হাতেই আছে। এরপরে এরপরে দেখা যায়, তখন তখন দেখা যায় নন্দিনী বলতে হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, আমাদের বাড়িতেও মাটন আছে, ওগুলো আছে, তোমার যেটা ইচ্ছে খেতে সেটাই তুমি খাবে, কিন্তু তোমাকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। তখন তখন লাট্টু বলতে থাকে, আমি তো সুস্থ হয়েই উঠেছি, আর কি সুস্থ হব? তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হয়েছে, অনেক পাকামো হয়েছে, আর নয়, এবার গিয়ে তুমি বসো, রেস্ট নাও। এভাবে এভাবে হসপিটাল থেকে এসেছো, দাঁড়িয়ে থাকলে শরীরটা আবার খারাপ করবে। এরপরে তটিনীকে বলতে থাকে, কি রে তটিনী, ওখানে কি দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে এসে বস। শিবপ্রসাদ, এসো, ভিতরে এসো। এরপরে দেখা যায়, তখন সত্যজিৎ শিবপ্রসাদ ও তটিনীকে একসঙ্গে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক অন্যায় করেছি তোদের সঙ্গে, অনেক অন্যায় করেছি, তো ছেলে মেয়ে দুটোকেও অনেক অপমান করেছি, অনেকভাবে কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করিস। এ হতভাগা বাবাটাকে যদি ক্ষমা না করিস, তবে তোর হতভাগা বাবা কখনোই শান্তি পাবে না। আর আমি বুঝতে পারছি না কখন যে আমাকে কে মেরে দেয়, আমার তো জীবনের আর কোনো নিশ্চয়তা নেই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনার কেউ কিছু করতে পারবে না। শিবপ্রসাদ গাঙ্গুলি থাকতে আপনার কেউ কিছু করতে পারবে না, আপনাকে ছুঁতেও পারবে না। তখন তখন তটিনী মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার আমার পরিবারকে কেউ কেউ ছুঁতে পারবে না, আমি আমার হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে ছোঁয়াটা খুব মুশকিল। এরপরে দেখা যায়, তটিনী সত্যজিৎকে বলতে থাকে, ড্যাডি, তুমি ভেতরে এসো, তোমার ওপর দিয়েও আজকে অনেক ধকল গেছে, তুমি একটু রেস্ট নাও। এরপরে লাট্টু, পিকু ও সত্যজিৎ একসঙ্গে বসে অনেক হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই জিৎ এসে বলতে থাকে, আচ্ছা দাদা, তোমার কি বিব্রতি হলো? এভাবে এভাবে এরকম করে সিনক্রেট করার কি হয়েছে? ওর বাঁচানোর দায়িত্ব ছিল, ও তাই বাঁচিয়েছে, তাই বলে কি এভাবে মাথায় তুলে নাচতে হবে? তখন সত্যজিৎ বলতে থাকে, জিৎ প্লিজ বোঝার চেষ্টা কর, একবার একবার ফ্যামিলিটাকে উপভোগ করে দেখ, দেখ কতটা শান্তি। এভাবে সারাটা জীবন তো টাকার পিছনে ছুটে গেলাম, টাকার পিছনে ছুটে কি হয়েছে বল? কোনো শান্তি পাইনি, শুধু শুধু টাকাগুলোই নাড়তে পেরেছি, এর বাইরে আর কিছুই করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে এসব বাদ দিয়ে এখন এখন একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, শেষ বয়স তো চলেই এসেছে, তাই না? তখন তখন জিৎ বলতে থাকে, হয়েছে, অনেক ন্যাকামো করেছো, তোমাদের ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না। তখন তখন এই কথা শুনে জিতের কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তোর যেটা ন্যাকামো মনে হলে তবে এটা ন্যাকামো, তুই কোথায় যাচ্ছিস যা। এরপরে আরাধিয়া বলতে থাকে, জেঠু, আমি তোমাকে তোমার মেয়েকেও ছাড়বো না, আর সঙ্গে তোমাকেও কখনো ক্ষমা করতে পারবো না। তুমি তুমি ওদেরকে বাড়িতে নিয়ে এলে, তুমি একটু তোমার প্রাণ বাঁচিয়েছো বলেই ওদের সবকিছুতে তুমি ভিজে গেলে। কথাই বলে না, নিজের মেয়েকে কি কেউ ফেলতে পারে? তুমি তো এতদিন ফেলেছিলে, তারপরেও নিজের মনটা কাঁদতো, কিন্তু আজকে আজকে তো তুমি ওদেরকে আবার তুলে নিয়ে এলে, তবে তোমার কথার কি দাম থাকলো বলো? তখন সত্যজিৎ বলতে থাকে, কথার দাম না থাকলে না থাকবে, কিন্তু তাই বলে কি আমি আমার মেয়েকে নাতনিদের সবসময় বাইরে রাখবো? আজ থেকে 10 বছর আগে আমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজকে আজকে আবার নিজ হাতে বরণ করে তুলেছি। তোমরা ছোটর মতো থাকো, তুমি তুমি কোথায় যাচ্ছ যাও। তখন আরাধ্যা বলতে থাকে, আমি আমি বাড়ি চলে যাচ্ছি, এখানে আর থাকবো না, এখানে থাকবো না, এরা যদি থাকে, মিডল ক্লাস ফ্যামিলির লোকজন থাকলে আমি থাকতে পারবো না। তখন তখন সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে, তোমার শ্বশুর বাড়িটা তো অনেক বড়, তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারো, এখানে যদি তোমার থাকতে অস্বস্তি হয়। তখন তখন আরাধ্যা সেখান থেকে ঘরে চলে যায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে, জেঠুমনি আমাকে এভাবে অপমান করলো, আমি কিছুতেই থাকবো না। এই বলে ব্যাগ গুছিয়ে আরাধ্যা চলে যায়। ঠিক তখনই কৃপর্ণা বলতে থাকে, আরাধ্যা, তুই কোথায় যাচ্ছিস? তখন আরাধ্যা বলতে থাকে, এখানে তো আমার কোনো মূল্য নেই, আমাকে আমাকে জেঠু বললো যে আমার এখানে কোনো মূল্য নেই, তাই আমি চলে যাচ্ছি, এখানে তো এখন ওনার মেয়েরা এসেছে, তবে আমাদের কি আর কোনো প্রয়োজন আছে বলো? তখন কৃপর্ণা বলতে থাকে, দাদা আমি দেখছি। এরপরে সত্যজিতের সামনে গিয়ে বলতে থাকে, দাদা
আপনি আমার মেয়েকে এভাবে বলেছেন কেন? আমার মেয়েকে এরকম বলার কোনো রাইট নেই আপনার। আপনার মেয়েরা যদি এ বাড়িতে থাকতে পারে তবে আমার মেয়েও এ বাড়িতেই থাকতে পারবে। তখন সত্যজিৎ বলতে থাকে, আমি তো তোমার মেয়েকে থাকতে বারণ করিনি। আমি তো বলিনি যে আরাধ্যিয়া চলে যা। ও যদি চলে যায় এতে তো আমার কোনো দোষ নেই। ও যদি এখানে থাকতে পারে তবে তটিনী কেন নয়? তটিনীও তো এ বাড়িরই মেয়ে। তটিনীও তো এ বাড়িরই মেয়ে। এ বাড়ির উত্তরাধিকারী আমার মেয়ে। তবে ও কেন পারবে না? তোমার মেয়েরা যদি সবাই এখানে থাকতে পারে তবে আমার মেয়েরা কেন পারবে না? এটা কি আমি জানতে পারি? তখন কৃপর্ণা বলতে থাকে, ঠিক আছে দাদা, আপনার মেয়ে থাক, আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যায় জিৎকে বলতে থাকে, তোমার দাদা আমার মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো কেন? এত বড় সাহস কোথা থেকে হয় বলো তো?